দর্শক, নিজের জীবনের উপর ঝুঁকি আসতে পারে অথবা জীবন বিপন্ন হবার আশঙ্কা আছে এমন ঘটনা দেখে মানুষ নিজেকে দূরে রাখবে, এমনটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হলেও কিছু মানুষ আছে যারা জীবন মৃত্যুর ঝুঁকি নিয়েই বিপদের দিকে এগিয়ে যায়। সবসময় সব সংবাদ সবার কাছে পৌঁছে দেবার সেই সাংবাদিকতার পেশাটি দিনকে দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সঠিক সংবাদ পরিবেশন করাটাই এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গেল ২রা মার্চ উত্তরাতে সাপ্তাহিক অপরাধ দমন পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম সাগরকে খুন হতে হয়েছে সেই থানার ভেতরে, যে থানাকে আমরা সাংবাদিকরা সবচেয়ে নিরাপদ জায়গা মনে করি। অভিযোগ উঠেছে উত্তরা ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির স্থানীয় এক কাঠমিস্ত্রির গচ্ছিত টাকা আর কিছু স্বর্ণালংকার আত্মসাৎ করে। এ বিষয়ে খবর প্রকাশের কারণেই সাগরকে উত্তরা পশ্চিম থানার ছাদ থেকে ফেলে হত্যা করেছে অধ্যক্ষ বশির আর থানার ওসি রফিকুল ইসলাম। সাপ্তাহিক অপরাধ দমনে নিহত সাংবাদিক সাগরের মৃত্যুর মাত্র একদিন আগের ঘটনা। দিনমজুর নজরুলের পাওনা টাকার বিষয়ে কথা বলতে টাকা আত্মসাৎকারী উত্তরা ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশিরের কাছে যান। বছর খানেক আগে কলেজের চেয়ার টেবিল বানানোর মজুরি আর সেই সময় অধ্যক্ষের কাছে গচ্ছিত রাখা নজরুল মিস্ত্রির বইয়ের বেশ কিছু স্বর্ণ গহনা রাখা ছিল। অধ্যক্ষ বশির নজরুলের গায়ে খাটার টাকা তো দেয়নি, উল্টো বইয়ের স্বর্ণ গহনা মেরে খেয়েছেন। তুমি তোমার বউয়ের কাপড় কিনে দিবা, সেলাই মেশিন কিনে দিবা, তুমি টাকা নিয়ে দিলে না? না, আমি কোনোটাই পাইনি। শুয়োরের বাচ্চা ফিটা সামনে বললাম মিথ্যা কথা কইবি, মিথ্যা কথা কইবি, মিথ্যা কথা লক্ষ টাকা নষ্ট দিতে পারে, মিথ্যা কথা পছন্দ করি না। আমি জন্ম হইল মিথ্যার উপরে। প্রথমে সবকিছু অস্বীকার করলেও সাংবাদিক সাগরের সমঝোতার শেষ পর্যন্ত নিজের ড্রয়ার থেকে তার গচ্ছিত রাখা গহনা ফিরিয়ে দেয় বশির। যা জিনিস যেমনি দিছে এমনি আছে, এর ভিতরে আরো কিছু দেখো। দর্শক, দিনমজুর নজরুলের গচ্ছিত রাখা গহনা ফেরত দিলেও পাওনা ১,৫০,০০০ টাকার জন্য পরদিন থানায় যাবার কথা বলেন ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির। কথা মতো বিষয়টি মীমাংসার জন্য থানায় গিয়ে জীবন দিতে হয়েছে সাংবাদিক সাগরকে। ওই সাংবাদিক সহ এশিয়া বার্তা থেকে এখানে নাম লেখা আছে, এদের সহ ওনার ওখানে ক্যামেরা নিয়ে যাইয়া ওনারা হেস্তনেস্ত করে ওই ইনটেক ওই অবস্থায় সোনার টাকা সে নিয়ে চলে গেছে। এরপরে এই লোকের নামে একাধিক উল্টা পাল্টা নিউজ। ২রা মার্চ সাংবাদিক সাগর থানার আসবার আধা ঘন্টা আগেই থানায় যান ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির। এইখানে আসে এও খুলতেছিল, মানে এইখানে এসে দেখেই ক্ষিপ্ত হইয়া তোমার সোনা দানা ছাড়া আমার সোনা, এই সোনার আর টাকা লইয়া কান্নাকাটি। এইটা যদি হয় বাবা, তুমি তুরাগ থানায় তোমার বাবা আপা করিয়ে দিচ্ছে, তুমি তুরাগ থানায় মামলা করো, আমি ওসি তুরাগকে প্রয়োজন বলে বলে। বশির হয়তো আগেভাগেই জানতেন থানায় এসে সাংবাদিক সাগর মারা যাবেন, সেই কারণে তিনি সাগর আসার আগে জিডি করে। এটা দিয়ে ওনাকে জিডি করতে দিয়ে আমি জাস্ট আবার নামাজ পড়তে এই জন্য একা একা ছাদে যাইয়া ওই পিছনের যে উইন্ডো এসির যে তাক আছে না, পাশে নাইমা জ্বলতে আছে। এরপর সাগর আসার পর পাওয়া যায় তার মৃতদেহ। রাত 12টার দিকে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ফোন ধরছে উত্তরা থানার ওসি ফোন দিয়ে বলতেছে, আমি বললাম যে এই মোবাইলের মালিক কোথায়? বলে যে মালিক কোথায় আপনি জানেন না? আমি কই না, আপনি কে? বলে আমি ওসি, উত্তরা থানার ওসি। আমি বললাম তো আপনি মোবাইল ধরলেন কেন? মোবাইল তো আমার স্বামীর, সাগর আমার স্বামী। তবে বলে যে আপনার স্বামী তো আত্মহত্যা করছে, আপনি সকালবেলা আসেন, আসার পরে আমি বিস্তারিত সবকিছু জানাবো। আমি আসলাম, আসার পরে দেখি সে একবার বলতেছে ছাদ থেকে আত্মহত্যা করছে, আবার বলতেছে পাইপ বেয়ে নামছে, আবার বলতেছে সানসেট থেকে নামছে। তখন আমি বলছি যে আমার স্বামী কি পাগল যে এই নিচের থেকে উপর থেকে পড়বো? তা আপনার প্রশাসন কোথায় ছিলেন যে একতলা থেকে বাইরে যে সে 6 তলা গেল, আপনারা কিছুই বললেন না?
তখন বললো যে উনি কিভাবে আত্মহত্যা করছে, আমি কি মানে ওসি এমন ভাবে কথা বলতেছে যে মানে কথায় সে জড়াই যাইতেছে। বাবা অনেক আশা করে আমাকে এইটে ফর্ম ফিল আপ সবকিছু করে রেখে গেছে, কিন্তু আমি এই পরীক্ষা দিতে পারবো কিনা তাও জানি না। এই রফিক মামুন আমার বাবাকে অনেক কষ্ট দিয়ে মারছে। আমি ওসি এবং এই মামুন এই রফিক ওনাদের এমন আমি সরকারের কাছে আবেদন করি ওনাদের যেন ফাঁসি হয়। ওসি আপনি কেমন ওসি আপনি যে কইতেছেন বলে সাগর অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ সাগর হলে গিয়ে অ্যাক্সিডেন্ট করবো কে? অনেক চেষ্টা করলাম, থানার ভিতরে ঢুকতে দিল না। না ঢুকতে পরে ওসি কতক্ষণ পরে বেরিয়ে এলো, বেরিয়ে কি কয় আপনার ভাই এখান থেকে লাভ দিছে। আমি কি এখান থেকে লাভ দিব খেয়ে লিগে? হ্যাঁ কয় যে পাইপ, কোনো পাইপ টুপ কিছুই নেই গে, মনে করেন লাভ দিছে এখান থেকে। হ্যাঁ ওসি ওদিকে ওদিকে নানান কথা কয়। আমার মেয়ের কি বাজে হরতালটা করলো এই থানার ভিতরে মানুষ যায় মনে করেন বাঁচার লেগে, আর থানার ভিতরে নির্মল বাজে মনে করেন হত্যা করলো। এই হত্যার বিচার চাই আমি। ভিতরে ঢুকেন না, ভিতরে ঢুকলে ওসি যে ঢুকে সে সুস্থভাবে ঢুকে লাশে বেরোয়, তার কাজ এটা। সে আগে যাত্রাবাড়ি এলাকায় ছিল, তার ঘটনা এইভাবে এখান থেকে চেঞ্জ করে এনে আনছে, একই তার হিস্টোরি। স্বজনদের মতে একই অভিযোগ করেছেন সাগরের দীর্ঘদিনের সহকর্মীরাও। সে খুব ভালো ভাই, আমার একটা ভাষাই নেই ভাই। সে মানে বছরে সার করে বলতো যে চা আনছে, 2 বার করে আনছে চা না বলতেছে স্যার আপনি আমার চাটা খাইতে হইব স্যার, চা খান। কই না আমি এই দোকানে চা খাই না, স্যার আমি নিজে খাই স্যার, চাটা বানাই নিয়েছি স্যার, আপনি স্যার খান চা। একটা রিপোর্টার হোক যেগুলো হোক সেটা পালিয়ে যেতে পারে না, থানা থেকে উঠবে 6 ধরে লাভ দিয়ে পড়বে, এটা তো অবাস্তব কথাবার্তা। নিশ্চয়ই তারা ইচ্ছাকৃতভাবে এটা প্রকৃতভাবে এটা হত্যা করেছে। সাগর নিয়ে আজ পর্যন্ত বিচার হয় নাই, পুলিশ আর কত হত্যা করবে সাংবাদিকদের? আমাদের সাংবাদিকের নিরাপত্তা বলতে কিছু নেই বর্তমানে। দর্শক, সাগরের স্বজন আর সহকর্মীদের অভিযোগের সত্যতা যাচাই করতে আপনাদেরকে এখন নিয়ে যাব উত্তরা পশ্চিম থানায়। চলুন দেখে আসা যাক কি ঘটেছিল সেদিন থানার ভেতরে। উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম। থানায় এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে আপনি কিছুই বলবেন না? না, আপনি তথ্য অধিকার আইনটা ভালো করে পড়ে এসে তারপর আমাকে কোশ্চেন করেন। ঘটনা জানবার পর সাংবাদিকরা থানায় গেলে সংবাদকর্মীদের সঙ্গে তার এমন আচরণ। আমাকে আমার জায়গায় ঠিক আছে, আমাদেরও তো ইনফরমেশন লাগবে। থানায় এরকম একটা ঘটনা আপনি কেন কিছু বলতে চাচ্ছেন? আপনারা থানায় কেউ না, আপনাকে তো রিকোয়েস্ট করা হলো। না, আমরা রিকোয়েস্ট করছি। ক্যামেরাটাকে ডাউন করেন। আপনি ক্যামেরাটা অন করে রাখছেন কেন? কোনো অসুবিধা না। ওয়াই? ঘটনা সম্পর্কে তার রহস্যজনক এমন আচরণ সন্দেহের জন্ম দেয় সাংবাদিকদের মাঝে। উনি রুম থেকে বের হয়ে এসে বলতে সে চার্জ করলো, এখানে কেন গন্ডগোল হচ্ছে, সবাইকে থানা থেকে বের করে দাও। ওসি ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা থানায় ছিলেন, তাহলে উনি কিভাবে বলেন যে উনি ঘটনাস্থলে ছিলেন না? এই ধরনের মিথ্যা বানোয়াট কথা উনি আসলে উনি যে নাটক সাজাচ্ছেন, এই নাটকের আমরা বুঝতেছি না ওনার হাত কোথায়, কত উপরে ওনার হাত। এসআই আপনার সোলেমান, তা আমি সোলেমানকে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছি যে আপনি যে তাদেরকে মীমাংসা করার জন্য ফোন করে আনলেন, আনার পরে তো একটা মানুষকে আপনার নিরাপত্তা দিতে হবে। যদি সে মানে সিকিউরিটি ফিল যে সে যদি আনসেফ মনে করে যে আমার সেফ না এখানে, তা আপনি তাকে সেফ না করে তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তো ঘটনাগুলো ঘটছে, তাহলে আর যার সাথে আপনারা হয়তো জড়িত ছিলেন, ওনারা এই ব্যাপারে কোনো উত্তর দিতে চান না। আমি যখন লাশের কাছে যাই তখন এসআই মামুন ছিল, এসআই মাহমুদ ছিল তদন্ত কর্মকর্তা, এসআই সোলেমান ছিল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে লাশটা 6 থালা থেকে পড়লে নিশ্চয়ই এটার হাত পা মাথা অনেক জায়গায় আঘাত পাবে, কিন্তু ওর অন্য কোনো জায়গায় আঘাত পাওয়া যায় নাই। শুধু মুখের মধ্যে হাত ভাঙ্গে নাই, তো জাস্ট 2টা পা একই জায়গায় ওর ভাঙ্গা। আমরা এই বিষয়টি জানবার জন্য সেখানে যাবার পর একই রকম আচরণ করেন ওসি রফিক। এই ঘটনাটার সাথে সরাসরি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ইনভেস্টিগেশন করে গেছেন এবং তারা মিডিয়ায় কথা বলছেন। এমতো অবস্থায় এই ঘটনা সংক্রান্তে আমার পক্ষে কথা বলা সম্ভব না। ক্যামেরাগুলো ওদিকে মুভ করা। না না, ক্যামেরা চলবে না, আমি ওদিকে মুভ করা, এদিকে। ওসির দাবি নিহত সাগর আত্মহত্যা করেছেন। আমরা যতটুকু জানি যে আপনার নির্দেশে তাকে এখানে। এইটাই তো আপনার কাছে আমি প্রথম জানতে চাইছিলাম যে আপনি কি জানেন এইটা বলেন। এই তো লাইনে আইছেন এতক্ষণে লাইনে আইছেন যে আপনার নির্দেশে হত্যা করা হয়েছে। আমি আপনার নির্দেশে হত্যা করেছি সেটা কিন্তু একবার বলি। আপনার নির্দেশে পিটাইয়া নিয়ে তাকে ফালাই দেওয়া হয়েছে, এই তো বলতে আমার নির্দেশে কি হয়েছে বলেন। সাগরের পরিবার সহকর্মীরা আসবার আগেই ওসি অপমৃত্যুর মামলা সাজিয়ে ফেলেন, অথচ মামলার যে 2জনকে সাক্ষী বানানো হয়েছে তারা এসবের কিছুই জানেন না।
এখানে তো আরো দুজন ছিল, আমি শুধু একাই ছিলাম। কারা ছিল তারা? এই যে একজন সুলতান ভাই আছেন, উনি উপরে চলে গেছেন। ওসি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে সাগর আত্মহত্যাই করেছে পালানোর জন্য, কারণ ওই জায়গায় গেলে তো ওরা ধরে নিয়ে তুরাত থানায় যাবে। এটা কি কেমনে পালাবে? কেমনে পালাবে? ছাদ দিয়ে আরেক সাথে যাচ্ছিল না, পিছন দিয়ে নাইমে বাইরে নাইমে যাইবে, হিরোইন ছিল। ওসির প্রতিটি বক্তব্যের সাথে আমরা সাগরের মৃত্যুর রহস্য খোঁজার চেষ্টা করি। ছাদে দিয়ে দেখে যে ওই সাইডটা ঝুলতে আছে, নামতে পারে না, তখন মানে সানসেটের সাইড দিয়ে নিচে আর নামতে পারে না, তখন আমার উঠা পেছার আমি কেমনে উঠো, মানে টপ করে পড়ে গেছে। ঘটনা যাই হোক, সাগর যে ছাদ থেকে পড়ে মারা গেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ছাদে যাওয়াটা যে সাগরের নিজের পক্ষে অসম্ভব ছিল সেটার প্রমাণ থানা পুলিশ নিজেই। 21 টিভির লোকজন স্যার ছাদের উপর একটা ক্যামেরা নিয়ে স্যার থেকে অনুমতি নিয়ে আসে। পুলিশের অনুমতি ছাড়া যে কারোই থানার ছাদে যাওয়া নিষেধ। আমরা ছাদে উঠতে চাইলে পুলিশ আমাদেরকেও বাধা দেয়। তার মানে পুলিশের মধ্যে কেউ একজন ছাদ খুলেছিলেন আর সাগরকে মেরেছেন অথবা মারার জন্য সহায়তা করেছেন। এখন প্রশ্ন হলো, কে সেই পুলিশ সদস্য? নিজেকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত ওসি দাবি করেন তিনি নাকি থানাতেই ছিলেন না। নেগেটিভ পজিটিভ মিলাইয়া লেটে ফেলি। সময় তো আপনার ডিসি ছিল না, সে কিভাবে বলবে যে এখানে মূলত কি হয়েছে? ঘটনার সময় কে ছিল? ডিসি তো ছিল। ঘটনার সময় আমিও ছিলাম। আপনি ছিলেন না? আপনার এসআই ছিল না? আমার এসআইও ছিল না। নো ওয়ান, কেউ থাকলে তো ঘটনাই ঘটে। ওসি নিজে উপস্থিত টোটাল ঘটনার সময়। আমাদের কাছে মিথ্যা কথা বললেও ঘটনার দিন ডিসির কাছে ওসি রফিক স্বীকার করেছিল সে ঘটনার সময় থানাতেই ছিল। এটা দিয়ে ওনাকে জিডি করতে দিয়ে আমি জাস্ট আবার নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়ে একসাথে, মানে তো পরিচয়টা বাইরে গেছে, মাগরিবের নামাজ পড়ে বেরোয়েছি, এর ভিতরে উনি আবার এখানে এই জন্য একা একা জোনের ডিসি তার এমন পরস্পর বিরোধী বক্তব্যে বিব্রতিকর পরিস্থিতিতে পড়েছেন। কেন সে 2-3 রকমের বক্তব্য দিচ্ছে এটা আমার জানা নাই। যদি ওই ধরনের কোন রকমের লু ফলস পাওয়া যায় তো অবশ্যই পুলিশের যারা আছে কেউই দায়িত্ব এড়াতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, বিব্রত শুধু ডিসি বা পুলিশের উপর মহলই না, গোটা উত্তরার মানুষের কাছেই বৈধ অস্ত্রধারী এক আতঙ্কের নাম ওসি রফিকুল ইসলাম। ওসি রফিকুল যাত্রাবাড়ি থেকে উত্তরা থানায় যোগদান করেছেন মাসখানেক হলো। এরই মধ্যে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত করেছে নিজেকে। একটু ছোট মাপের পত্রিকার সাংবাদিকদের হয়রানি, চাঁদাবাজি, ঘুষ কেলেঙ্কারি, জমি দখল থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই তিনি করেননি। ওসি রফিক যাত্রাবাড়ি থানায় থাকতে খুন, সিভিল বেশে ডাকাতি, ছিনতাই এমন কোনো অকারেন্স নাই এই এসআই রফিকের, এই ওসি রফিকের বিরুদ্ধে আছে। তাকে এরকম একটা স্পর্শকাতর এলাকায় আবার ওসি করে আনা হয়েছে। পশ্চিম থানায় ওসি হিসেবে যোগদানের পর স্থানীয় মাদক ব্যবসায়ী এবং অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত এবং যারা নিয়মিত প্রশাসনকে চাঁদা দিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকেন তাদের পক্ষ নিয়ে আমার নামে উত্তরা পশ্চিম থানায় ওসি যোগদানের 1 সপ্তাহের মধ্যে একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করার চেষ্টা চালায়। উত্তরা 7 নম্বর সেক্টরে এই জমির মালিক 50 বছর ধরে জমির আলী নামের একজন, অথচ বলা নেই কওয়া নেই সেই জমি এখন দখল করে নিয়েছেন এই ওসি রফিক। 1995 সাল থেকে এখানে মার্কেট করিয়া এই পর্যন্ত ছিল। ওই তত্ত্বাবধায়ক সরকার আমলে এসে তার মার্কেটটা ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পরে উনি কেস করছে, যারা ভাঙছে তাদের নামে এই মামলাও চলতেছে। ওনার আগেও রাজুকের বিরুদ্ধে মামলা আছে, ওগুলোও চলতেছে এবং পার্মানেন্টলি ইনজেকশন আছে। এই অবস্থায় আমরা ওই ভাঙার ভিতরে বেড়াটা দিয়ে রয়েছি। হঠাৎ করে গত 28 তারিখে ওনারা কোত্থেকে উদ্ভব হয়েছে জানি না, আইসা এই যে এলাকার অনেক লোকেই এবং ওই গোলাম ফারুক নামে এক লোক, ভদ্রলোক, উনি প্রশাসনের পরে আইছে ওসি সাহেব পশ্চিম থানার রফিকুল ইসলাম। দেখেন না যে সাইনবোর্ড দিয়েছে, দেওয়ার পরই ওই থানার থেকে এসে তারা তালা মারিয়ে চাবি নিয়ে চলে গেছে। ওসি নিজে আসছিল। থানার ওসি সাহেব এই গেটটা লাগায় গেছে, এটা 1 মাস হবে। দর্শক, শুধুমাত্র উত্তরা নয়, ওসি রফিক যে থানাতেই দায়িত্ব পালন করেছেন সবারই নাভিশ্বাস তুলেছেন। বিভিন্ন থানায় ওসি রফিকের অপকর্মের চিত্র দেখাবো, তার আগে বিরতিতে যাচ্ছি, ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়েই।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, ওসি রফিকুলের অপকর্মের কথা বলছিলাম। চাকরি জীবনের বিভিন্ন ক্ষেত্রে পদে পদে অনিয়ম, দুর্নীতি আর মানুষকে হয়রানি করেছে এই রফিক। ঘুষ কেলেঙ্কারি সহ নানা অনিয়মে তার বিরুদ্ধে বেশ কয়েকবার তদন্ত হয়েছে। তারপরও বারবারই রফিক নির্দোষ প্রমাণিত হয়েছে কোনো এক অদৃশ্য হাতের ইশারায়। কি হয়েছে জিজ্ঞেস করছেন, সবার বক্তব্য শুনে আপনি পরামর্শ দিচ্ছেন যে রফিকুল ইসলাম 1998 সালে পুলিশে যোগদান করেন। চাকরি জীবনে যার কর্মের চেয়ে অপকর্মের দুর্নামই বেশি। ঘুষ, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, খুন সহ প্রায় 100 কলঙ্কের মালা ঝুলছে তার গলায়। প্রায় ডজন খানেক অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করেছে পুলিশ প্রশাসন। 4টি গুরুতর অভিযোগের সত্যতা মিললেও খাতা কলমে প্রমাণ হয়নি উপর লেভেলে তার শুভাকাঙ্ক্ষীর হস্তক্ষেপে। দর্শক, এত অভিযোগের পরও ওসি রফিকের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেয় দিনের পর দিন তার অত্যাচারের মাত্রা আরো বেড়েছে। ভালো মানুষকে অপরাধী বানিয়েছে, আবার অপরাধীকে ছেড়ে দিয়েছে টাকার বিনিময়ে। 2013 সালে ওয়ারি থানা থাকাকালে ইত্তেফাক ভবনের পেছনের একটি পরিবারের কাছে চাঁদা চায় স্থানীয় সন্ত্রাসীরা। চাঁদা না দেয় পাশের বিল্ডিং এর ছাদ থেকে ককটেল ছুড়লে আহত হয় ওই বাড়ির মালিকের 2 ছেলে। সেই ঘটনার সন্ত্রাসীদের সাথে আতত করে ওসি রফিক উল্টো পরিবারটিকে হয়রানি করেছে। ওসি রফিক এখন উত্তরা থানায়। তারপরও এই পরিবারটি সন্ত্রাসীদের চাইতেও ওসিকে বেশি ভয় পায়। ওয়ারির পর ওসি রফিক বদলি হয়ে যায় যাত্রাবাড়ি থানায়। সেখানেও সে একইভাবে চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন দুর্নীতির সাথে নিজেকে লিপ্ত করে। আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ সাংবাদিকদের কাছে অভিযোগ করলেও স্থানীয় সাংবাদিকদের মুখ খোলার সাহস ছিল না। রফিকুল ইসলাম হলো একজন উগ্র মেজাজি একজন পুলিশ কর্মকর্তা। মানে এর আগে উনি যখন ওয়ারি থানায় ছিল, ওনার সাথে বিভিন্ন মাদক ব্যবসায়ী, নারী পাচারকারী, জুয়া ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক ছিল। আমরা মাঝে মধ্যে এ সকল বিষয় নিয়ে যখন লেখালেখি করতাম, বিভিন্ন ধরনের সন্ত্রাসী দিয়ে আমাদেরকে হুমকি দিত এবং সে নিজেও আমাদেরকে হুমকি দিত। এবং এই বিষয়ে যদি তার কোনো বক্তব্য চাইতে গেলে সে ডাইরেক্টলি বলতো যে আপনি থানায় আসেন। মানে সাংবাদিক কত বড় সাংবাদিক, সে আবার ওজন মাপ দিত। সাংবাদিকদেরও সে পাল্লায় মাপ দেয়, কোন সাংবাদিক কোন ওজনের ওজন মাপে সে। ক্ষমতার দাপটে ওসি রফিক মানুষকে মানুষ মনে করত না। যাত্রাবাড়ি এলাকার সন্ত্রাসীদের গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছিল রফিক। যাত্রাবাড়ি থানায় থাকাকালীন রেস্টুরেন্টে আমরা নাস্তা করতেছি, উনি হয়তো বা জানতে পেরেছিল যে আমি ওই রেস্টুরেন্টে আছি। রেস্টুরেন্ট থেকে আমাদেরকে নিয়ে গেল যাত্রাবাড়ি থানায়। উনি ওই সময় তৎকালীন ওসি যাত্রাবাড়ি থানায় নিয়ে গেল না, উনি ওনার ফোর্স দিয়ে নিয়ে গেছে। ফোর্স বলতেছে যে ওসি সাহেবের অর্ডার, আপনাদেরকে নিয়ে যেতে হবে। ওকে ফাইন, থানায় গেলাম। আমরা আসলে ওই সময় জানি না যে আসলে কেন আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাদের সাথে আরো মিডিয়া কর্মী ছিল, 2-3 জন ছিল। থানায় নিয়ে গেল, আমাদেরকে চেক আপ করে সবকিছু রেখে দিল। সব শেষে গেল মাসে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব নিয়ে সেখানে বাসিন্দাদের গলার কাটা পরিণত হয়েছে ওসি রফিক। নিজের কর্মস্থল ছাপিয়ে রফিকের ক্ষমতা এখন বিস্তৃতি লাভ করেছে নিজের এলাকা পর্যন্ত। এলাকায় তার পরিবারের কথাতে উঠবোস করতে হয় সাধারণ মানুষকে। ওসি রফিকের ঘুষ, বাণিজ্য আর অর্থ কেলেঙ্কারির বদলতে তার ভাই এখন এলাকার সবচেয়ে বড় ক্যাডার, বন উপজেলার ভাইস চেয়ারম্যান। একসময় ঘরে ভাত না থাকায় ওসি এখন গ্রামের চোখ যত দূর যায় পুরো সম্পত্তির মালিক। সব মিলে ওসি রফিক এক ভয়ঙ্কর দুর্নীতিবাজ, ঘুষখোর পুলিশ অফিসারের নাম। সবশেষে ঘটনা সাংবাদিক সাগর হত্যায় সাগর পরিবারের বিভিন্ন থানায় ঘুরেও মামলা করতে পারেনি। তবে শেষ আশ্রয়স্থল আদালতে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আমার ভাইয়ের কি বাজে হত্যা করলো এই থানার ভিতরে মানুষ যায় মনে করেন বাঁচার লেগে, আর থানার ভিতরে নির্মল বাজে মনে করেন হত্যা করলো। এই হত্যার বিচার চাই আমি। এত সব অভিযোগের বিষয়ে ওসির সাথে কথা বলতে গেলে রফিক জানায় সে নাকি সব বিষয়ে পুলিশের সর্বোচ্চ মহলের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। ঠিক আছে, আমাদেরও তো ইনফরমেশন লাগবে। থানায় এরকম একটা ঘটনা, আপনি কেন কিছু বলতে চাচ্ছেন? আপনারা থানায় কেউ না, আপনাকে তো রিকোয়েস্ট করা হলো। না, আমরাও রিকোয়েস্ট করছি। ক্যামেরাটাকে ডাউন করেন, আপনি ক্যামেরাটা অন করে রাখছেন কেন? কোনো অসুবিধা না। বিভিন্ন স্তরের প্রশাসনের কর্মকর্তারা তার নিয়মের বাইরে বিভিন্ন রকম অসৎ আচরণ করে থাকে, সেটা সবই আইনত দণ্ডনীয়। মনে রাখবেন, বহুত সরকারি অফিসার এবং কর্মচারীরা কিন্তু কারাগারে আছে
এবং পুলিশের এবং র্যাবের বহুত কর্মচারীরা প্রায় 1000 খানিকের মতন তারা কারাগারে আছে। কিন্তু ওসির ল্যাকিংস তো থাকলে সে কি আইনের ঊর্ধ্বে নাকি? সে তো আইনের ঊর্ধ্বে না, সে আইনগত, সে তার জন্য যদি মার্ডার হয় তার জন্য সে তার চাকরি যাবে, তারপরে তাকে প্রয়োজন